স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। ইসকন ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ৩টি মামলা করেছে। হাইকোর্টকে এমন তথ্য জানালো রাষ্ট্রপক্ষ। এ সময় জানমালের ক্ষতি যেন না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয় আদালত। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এ শুনানি হয়। রাষ্ট্রপক্ষ জানায় ৩৩ জন গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত। সরকার যেন তাদের তৎপরতা জারি রাখে জানিয়ে চট্টগ্রামে আইনজীবী হত্যায় নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট। গতকাল ইসকন বিষয়ে রিট করেন একজন আইনজীবী। পরে ইসকন সম্পর্কে হাইকোর্টকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড। আমাদের ডেপুটি জেনারেল যিনারা আছেন ওনারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে 13 জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ 6 জন সহ হত্যায় জড়িত সন্দেহে মোট 33 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ। চট্টগ্রামে আজও দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। এর আগে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে নেওয়ার পথে তার অনুসারীদের সঙ্গে আদালত এলাকায় পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানতে চাইব চট্টগ্রামে আইনজীবীদের আদালত বর্জন ও সাইফুল হত্যা মামলার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আসলে যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ঠিক আদালত প্রাঙ্গণে, যেখান থেকে আইনজীবী সাইফুলকে টেনে হেসড়ে নিয়ে গিয়েছিল সেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি। আসলে গতকালও আইনজীবীরা আদালত বর্জন করেছিলেন হত্যার প্রতিবাদে, এবং আজকে দ্বিতীয় দিনের মতো আজকেও তারা আদালত বর্জন করতেন, এবং এই মুহূর্তে কিন্তু এজলাসগুলো একদম খালি আছে, শুনশান নীরবতা। তবে বিচারকরা এসেছেন। আমরা যখন সকালে এসেছিলাম তখন দেখছি বিচারকরা এসেছেন। এরপরে বেলা 10:30টার সময় আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ হয়, এবং এরপরে 11টার সময় মানববন্ধন ডাকে, এবং সেই মানববন্ধনে কিন্তু সকল আইনজীবীরা অংশগ্রহণ করে, এবং সেখান থেকে তারা কিন্তু জোরালো প্রতিবাদ জানিয়েছেন। এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, তিনি কিন্তু চিন্ময় দাসকে 1 নম্বর আসামি করার দাবি জানিয়েছেন। সেই মানববন্ধন থেকে ওনাকে ইন্ধনদাতা হিসাবে কিন্তু 1 নম্বর আসামি করার দাবি জানিয়েছেন, এবং সেই মানববন্ধন থেকে তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবি করেন, এবং দ্রুত আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি তোলেন। এবং একই সাথে মানববন্ধন শেষে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করেন, এবং তারা বিক্ষোভ মিছিল থেকে কিন্তু আরও প্রতিবাদ করেন, এবং কোনো আইনজীবী যাতে সেই চিন্ময় দাসের পক্ষে না দাঁড়ায় তারা সেটা দাবি জানিয়েছেন, এবং কোনো আইনজীবী যাতে তার পক্ষে ওকালতনামায় সই না করে সেই দাবিও উঠেছে। এবং অনেক উকিল কিন্তু বলেছেন আসামিদের পক্ষ কিন্তু তারা দাঁড়াবে না, আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না বলে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। এবং আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যেই 1486 জনের নামে মামলা হয়েছে সেই মামলায় তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে। এবং পুলিশ কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন আসলে এই যে 15 জনের টিম হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন সেখানে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 জন কর্মীও ছিলেন, এবং 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবেন বলে জানিয়েছেন। তবে এখন কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে। চিন্ময় দাস প্রভু সনাতনী জাগরণী মঞ্চের ব্যানারে হিন্দুদের অধিকার আদায়ে সভা সমাবেশ করেছেন। এতে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে
অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ুই। সকালে স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় ইসকনকে জড়িয়ে চরম মিথ্যাচার করা হচ্ছে। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা। রোববার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে সরকার বৈঠক করবে বলে জানিয়েছেন ইসকনের সদস্য বিমলা প্রসাদ দাস। সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি, কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবস্সুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বাদীপক্ষে তার জামিনে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। ৮ অক্টোবর তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন গ্রহণ করেন গণ অধিকার পরিষদ। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবস্সুম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি আবু সাইদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এদিকে দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেয়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি ৩ মাসের জন্য মুলতবি করে বৃহস্পতিবার আদেশ দেয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ। ভুয়া লেটার অব ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। ২০২২ সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন নামঞ্জুর করে হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন জেসমিন। বকেয়া বেতন ও হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স কারখানায় প্রায় ৪,০০০ শ্রমিক। এতে মহাসড়কের দুপাশে ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন যাত্রী ও পথচারীরা। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা পরিশোধ করছে না, তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এ সময় আশেপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, শ্রমিকরা কি ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে আর জানাবেন যে শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি সাথী, আপনি জানেন যে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যে মাহমুদ জিন্স কারখানা রয়েছে, সেই কারখানার প্রায় ৪,০০০ শ্রমিক তারা কিন্তু বকেয়া বেতন, হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন এবং মহাসড়ক অবরোধ করেই তারা আন্দোলন করছেন। আমি এই মুহূর্তে এই মহাসড়কে অবস্থান করতেছি চন্দ্রা এলাকায়। তবে আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এর আগেও এই কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তারা তাদেরকে দুবার বেতন পরিশোধ করার জন্য সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু সেই বেতন পরিশোধ করে নেই, যার ফলে আজকে সকালের থেকে কিন্তু এই মহাসড়কে অবরোধ করেই তারা বেতনের দাবি নিয়ে আন্দোলন করছেন। তবে আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে মোবাইলে আসলে পাওয়া যায়নি। আসলে কবে নাগাদ বেতন দেবে এই তথ্য এখনো জানা যায়নি। তবে শ্রমিকরা জানিয়েছেন যে তাদের যে পর্যন্ত বেতন পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে
তারা কিন্তু অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। তবে আমি একটি কথা বলি, এই কারখানার আশেপাশে যতগুলো কারখানা রয়েছে সেগুলো কিন্তু সকালের থেকেই কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছেন, যার ফলে এখনো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে কিন্তু গণপরিবহন যে উত্তরবঙ্গের পরিবহন সেগুলো কিন্তু রয়ে গেছেন এবং সেই পরিবহনের যে যাত্রী রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং এখান থেকেই তারা হেঁটে যাচ্ছেন। এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রমিকদের বেতনের দাবি নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ খবর। সাথী, ধন্যবাদ আপনাকে। বেপরোয়া গতি ও চালকদের উদাসীনতা সহ নানা কারণে মাদারীপুরের 3টি মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। সড়কে যত্রতত্র চলছে ধীরগতি রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান। যদিও হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনা রোধে চেকপোস্ট বসিয়ে জরিমানা সহ নানা কার্যক্রম পরিচালনা করেছে তারা। মাদারীপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের কোটের মোড় এলাকা। এখানে হেলমেট ছাড়া মোটরসাইকেলে চেপে বসেছেন পেছনে থাকা যাত্রী। নিজের নিরাপত্তা কিংবা নিয়মনীতি কিছুরই যেন তোয়াক্কা নেই। অপর পাশ থেকে আসা এই ভ্যান চালক নিজের আসন ছেড়ে আয়েশি ভঙ্গিতে বসে আছেন পেছনে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। শুধু এই সড়ক নয়, মাদারীপুর দিয়ে যাওয়া যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়ে ঢাকা বরিশাল মহাসড়কেরও প্রায় একই অবস্থা। যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব সড়কে স্থানভেদে ঘন্টায় 40 কিলোমিটার থেকে শুরু করে 80 কিলোমিটার পর্যন্ত গতি নির্দেশক সাইনবোর্ড বসানো হয়েছে। তবে বেশিরভাগ চালকই তা মানছে না। এতে বাড়ছে দুর্ঘটনা। এই গাড়ি কার আগে কে যাবে, এটার কারণে কার আগে কে ই করবে, এটার কারণে দেখা গেছে এই মুখোমুখি সংঘর্ষটা হয়। দেখা গেছে আমি যাচ্ছি, আমার লোড গাড়িটা দেখা গেছে একটা পরিবহন এসে আমার চাপ দিল। ছোট গাড়ির নিগা হয়, ছোট গাড়ি উৎ করে সাইড থেকে আর কি সামনে পড়ে। গেল 22 অক্টোবর মোটরসাইকেল যোগে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন 3 বন্ধু পার্থশীল, তন্ময় দাস ও সীমান্ত। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দর খোলায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় পার্থ ও তন্ময়ের। সীমান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া গেল 16 নভেম্বর মাইক্রোবাস দুর্ঘটনায় আহত হন চিত্রনায়ক রুবেল ও তার 8 সহযোগী। এমন বহু ছোট বড় দুর্ঘটনা এ অঞ্চলের মহাসড়কে প্রায়ই ঘটছে। তবে হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনা রোধে তারা কঠোর হবে। আমরা 3 হুইলারের উপর যথেষ্ট পরিমাণ অভিযান করছি, এই 3 হুইলার আটক করতেছি। এই মোটরসাইকেলগুলো যেহেতু দ্রুত গতিতে চলে, আমরা আমাদের স্পিড গান দিয়ে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছি। যেভাবে যে রুটে যে স্পিডে চালানোর কথা সেভাবে যেন তারা গতি মেনটেন করে, ট্রাফিক আইন কানুন মেনটেন করে তারা যেন চলেন, সেভাবে আমরা সচেতন করছি। সৈয়দ মাহমুদ, RTV। দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল স্থলবন্দরটি দিয়ে রেকর্ড পরিমাণ আলু এবং পেঁয়াজ আমদানি হয়। তবুও বেড়েছে দাম। ভারতীয় নতুন আলু পাইকারি মোকামে কেজি প্রতি 5 টাকা বেড়ে 75 টাকায়, পুরনো আলু কেজি প্রতি 7 টাকা বেড়ে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজও 5 টাকা বেড়ে প্রকারভেদে 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত থাকার পরও দাম না কমে উল্টো বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। হিলি কাস্টমসের তথ্য মতে বুধবার ভারতীয় 61টি ট্রাকে করে 1700 মেট্রিক টন আলু এবং 41টি ট্রাকে করে 1200 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এরপরও লাগাম টানা যাচ্ছে না অতি প্রয়োজনীয় নিত্যপণ্য আর আলু এবং পেঁয়াজের বাজারে। ব্যাংক ঋণের মান নির্ধারণে খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল থেকে কার্যকর হবে। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। অনাদায়ী হিসেবে ওই ঋণ 90 দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে। আজ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং শ্বেত কমিটির কার্যক্রমের অগ্রগতি বিষয়ে কথা বলবেন তিনি। কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। আজ বিকেলে বাংলাদেশ ব্যাংকে অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।
কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দরে আমদানি ও রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দু গ্রুপ বন্দরে একই সময় সভা ডাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, সোনাহাট স্থল বন্দরে একই জায়গায় একই সময় বিএনপির দুটি গ্রুপ সভা ডেকেছে। এতে পুরো ভুরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় আশঙ্কায় আজ সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত উপজেলাটিতে 144 ধারা জারি করা হয়েছে। এ সময় ভুরুঙ্গামারীতে সব ধরনের আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবে না। দেশের উপকূল ও উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সকালে সেগুনবাগিচায় নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্ত সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। পরিকল্পনা বেশ কয়েকটি দুর্বলতা চিহ্নিত করে রিজওয়ানা হাসান বলেন, অতি দ্রুত উপকূল জোন ম্যানেজমেন্ট নীতিমালা করে ফেলা প্রয়োজন। কক্সবাজারে জমি আগ্রাসন ও খুলনা যশোরে চিংড়ি চাষিরা পাইপিং করছে অভিযোগ করে তিনি বলেন, কৃষি জমি সুরক্ষা আইনের সাথে সারা দেশে জমি সুরক্ষা আইন বাধ্যতামূলক করা হবে। কুয়াকাটা প্রকল্পে গলফ কোর্স ও বিমানবন্দর নির্মাণ প্রস্তাবের সমালোচনাও করেন রিজওয়ানা হাসান। কোস্টার থেকে কত কিলোমিটারে কি হবে, কত কিলোমিটারে কি হবে না, এই কথাগুলো বলা নাই। যেমন কোস্টাল জোনের কিছু ক্লাসিফিকেশন থাকা দরকার, জোন এ, জোন বি, জোন 3। আমরা এরকম জোনিং হয়তো করিনি যে কোস্ট লাইন থেকে কত দূর আমরা নো অ্যাক্টিভিটিস এট অল। তারপরে কতটুকুন জায়গাতে আমরা কিছু রিল্যাক্স করতে পারবো আর কতটুকুন জায়গাতে নর্মাল কাজ সবই হতে পারবে, এটা আমরা বলিনি। এটা আমার মনে হয় যে এই জোনিংটা জরুরি। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে দেদারসে মাটি কাটছে প্রভাবশালীরা। এসব মাটি ইটভাটা সহ বিভিন্ন কাজে ব্যবহার করছে তারা। এতে নদী ভাঙনের পাশাপাশি ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর মাটির রমরমা ব্যবসা করছে অসাধু প্রভাবশালী চক্র। রাত থেকে সকাল পর্যন্ত চলে মাটি কাটার মহোৎসব। এসব মাটি ট্রলার ও নৌকা যোগে নেওয়া হচ্ছে ইট ভাটা সহ বিভিন্ন স্থানে। এভাবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সদর উপজেলার রাজাপুর, ডিয়াকুল, দেউরি, ভবানীপুর, মাটিভাঙা সহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় মাটি কাটার মহোৎসব। এসব এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী তীরে জমে থাকা পলি মাটি কাটছে শ্রমিকরা। পরে তা উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে ভাটা মালিকদের কাছে। এভাবে যত্রতত্র মাটি কাটায় নদী ভাঙন সহ বাড়ছে পরিবেশ বিপর্যয়। জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। বেকু দিয়ে কাটতে নিতে আসা ব্রিক ফিল্টে দেবে এবং বেরিবাদের পাশের জমি সরকারি জমি। এই চরটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাইলে বেরিবাদ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটায় ক্ষুব্ধ স্থানীয়রা। মাটি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় স্থানীয়রা। এই মাটি নিয়ে আসি মানকি, দেউরি এসব জায়গায় ওই চর ওঠে, ওই চরগুলো কাটতে নিয়ে আসি, নিয়ে আসছে এই বাটায় বিক্রি করি। মাটি কাটা বন্ধ করতে হইবে তো। মাটি কাটা বন্ধ সহ পরিবেশ রক্ষায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সাথে জেলার ম্যাজিস্ট্রেটও নিয়মিত এই বিষয়ে তদারক করবে। আমরা আশা করি এই ধরনের যদি আপনাদের পক্ষ থেকে যে কোনো সময় যে নিউজ দেন আমরা খুব তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চায় স্থানীয়রা। রেজওয়ান শরীফ, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শপথ গ্রহণের আগে নতুন ট্রাম্প প্রশাসনে দেখা দিয়েছে বোমা আতঙ্ক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের
বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গেল মঙ্গলবার রাত ও বুধবার এসব ঘটনা ঘটে। দেশটির গোয়েন্দা সংস্থা FBI জানায় তারা এই বিষয়ে অবগত রয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের বাড়িতে হামলা করার কথা বলে পুলিশকে ভুয়া কল করা হয়েছে বলেও জানায় সংস্থাটি। হুমকির তালিকায় রয়েছেন ট্রাম্প মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী, আবাসন মন্ত্রীসহ অন্তত 9 জন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এলিসি স্টাফেনিকো আছেন এই তালিকায়। মার্কিন পুলিশ এসব ঘটনার তদন্ত করছে। মার্কিন দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে রাশিয়ায় আবারও হামলা চালিয়েছে ইউক্রেন। গেল মঙ্গলবারে এই হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। এই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে মস্কো। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলছে গেল সোমবার রাতে রাশিয়া একযোগে রেকর্ড 188টি ড্রোন দিয়ে হামলা চালায়। এতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তু হামলার জন্য ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইউক্রেনের যুদ্ধ উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইসরায়েলের নৃশংস বোমা বর্ষণে উত্তর গাজার বেইত লাহিয়ায় আরও 2টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। পৃথক বোমা বর্ষণের ঘটনায় এক পরিবারে 3 শিশুসহ আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। ফ্রান্সের দাবি ICCর এই পরোয়ানার মাধ্যমে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা যাবে না, কারণ আদালতটির এই আইনে স্বাক্ষর করেনি ইসরায়েল। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে অধিকার সংস্থাগুলো। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে মন্তব্য করেছে। হিজবুল্লাহ একে আশার প্রথম রশ্মি হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। প্রায় 2 বছর পর ওয়ানডেতে দলে জায়গা পেলেন টাইগ্রেস উইকেট রক্ষক ব্যাটার দিলারা আক্তার। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে শেষ 2 ওয়ানডেতে 16তম খেলোয়াড় হিসেবে যুক্ত হলেন তিনি। এক বিজ্ঞপ্তিতে দিলারাকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছে BCB। মূলত টপ অর্ডারে শক্তি বাড়াতেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। 2022 সালের ডিসেম্বর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন দিলারা। এদিকে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলা শারমিন আক্তার সুপ্তা ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। তবে দ্বিতীয় ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে আশা নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।